তো দেখেন যে এই সিলেবাসটাতে একটা সিস্টেম করতে হবে। সিস্টেমটা হচ্ছে যে আমরা মোটামুটি টার্গেট নিব 6 থেকে 7টা শিল্পীর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনার এখানে লিওনার্দো দা ভিঞ্চি আছে, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, অগস্ট রোদা, তারপরে হচ্ছে পাবলো পিকাসো, ভ্যান গগ, এই পল সেজান, এই কথা আমরা পড়বো। আর বাংলাদেশের যে শিল্পীরা আছে তাদের সম্পর্কে মোটামুটি একটু জানবো। আজকে আমি একসাথে এখান থেকে আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান এটা করবো। এরপরের দিন করবো নভেরা আহমেদ, অবনীন্দ্রনাথ ঠাকুর, পাবলো পিকাসো, তারপরে একদিন করবো হচ্ছে রাফায়েল আর পল সেজান, মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, এভাবে ভাগ করে পড়বো। এখন দেখেন যে আমরা মোটামুটি হচ্ছে বাংলাদেশের শিল্পীগুলোর নাম মোটামুটি সবাই জানি, এর আগে আমরা পড়ছি, তাই না? তার মধ্যে হচ্ছে যে আছে হচ্ছে জয়নুল আবেদিন, তারপরে আছে কামরুল হাসান, তারপরে হচ্ছে এস এম সুলতান, আর আরেকজন আছে সেটা হচ্ছে নভেরা আহমেদ, অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা মেবি হচ্ছে রবীন্দ্রনাথের চাচাতো ভাই, যে কোনো একজন, মেবি চাচা। হ্যাঁ, উনিও ভালো আর্টিস্ট, আমাদের পশ্চিমবঙ্গের ভালো আর্টিস্ট। আমরা করবো এর সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমি এইগুলো পড়ার ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাটা আপনারা শীত দেখে মনে হচ্ছে যে আসলে কোথা থেকে কি পড়বো বা কিভাবে কি পড়লে আমাদের একটু দ্রুত হয়ে যায় এবং ইজি হয়, তাই না? কিন্তু এইটারে আমি তো কিছু সূত্র বলে দিয়েছিলাম আপনাদেরকে, বলছিলাম না যে আমি বলে দিই। দেখেন একটু কয়েকটা পয়েন্ট দেই, এই কয়েকটা পয়েন্ট দিলে আপনাদের মানে আর মনে হবে না যে এক্সট্রা করে শীট কারো কাছে নেওয়ার দরকার আছে, বা সার্কো মাঝে মাঝে যে চাপগুলো দেয় সে চাপগুলো দেওয়ার প্রয়োজন আছে। কেমন? 1 নম্বর হচ্ছে পড়বেন হচ্ছে জন্ম, মৃত্যু, জন্মস্থান, এই কটা। আচ্ছা দেখেন, জন্ম, মৃত্যু, জন্মস্থান, এই কটা আমরা সবসময় প্রতিটা শিল্পীদের ক্ষেত্রে আমরা মনে রাখার চেষ্টা করব। এটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভুল হতে পারে, তাই না? এই জন্য আমরা কি করবো, একটা খাতা, এই দেখেন আপনারা একটা কাজ করবেন, 3 থেকে 4টা করে খাতা বানাবেন থিওরিক্যালের জন্য। ঠিক আছে, সেই খাতাতে আমি যে বিষয় কোডগুলো বলবো, যেমন আজকে বলতেছি 12,122। হ্যাঁ, এটা কি করবেন, এইখানে এই খাতার উপরে লিখবেন, বিষয় কোডটা লিখবেন। লেখার পরে কি কি শিল্পী সম্পর্কে আমরা পড়ছি সেই শিল্পীর নামগুলো টোটালি লিখবেন। লেখার পরে প্রথম পেজ উল্টানোর পরে একজন শিল্পীর নাম লিখবেন। একজন শিল্পীর নাম লেখার পরে তার জন্ম, মৃত্যু, জন্মস্থান এবং তার কিছু শিল্পকর্ম। 2 নম্বর লিখেন হচ্ছে শিল্পকর্ম। 3 নম্বর হচ্ছে দেখেন 2 নম্বর হচ্ছে শিল্পকর্ম। 3 নম্বর লিখবেন শিল্পকর্মের বর্ণনা। ওকে, শিল্পকর্মের হচ্ছে বর্ণনা। মোটামুটি ক্লিয়ার হয়েছে? এখন এই জয়নুল আবেদিনের শিল্পকর্মের কয়েকটা নাম বলেন দেখি আপনারা, কারো মনে আছে কিনা? আবার কেন লিখতেছেন? মুখস্থ করে ফেলতে হবে ম্যাম, ঠিক আছে? মুখস্থ করবেন। জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম কি? ম্যাডোনা 43, ম্যাডোনা 43 ওই দুর্ভিক্ষের ছবির নামে হচ্ছে ম্যাডোনা 43। হ্যাঁ, মনপুরা 70, তাই না? আর আছে গুনটানা, আছে না? গুনটানা। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে? না স্যার, অনেকগুলোই ছিল আমার কাছে লেখা ছিল। উকি,
উকি ওই যে একদিন বর্ণনা দিছিলাম না যে স্বামী যখন মাঠ থেকে কাজ করে আসে তখন তার ওয়াইফ জানালা দিয়ে খাবার টাবার পাশে রেখে তাকিয়ে থাকে কখন স্বামী আসবে তখন তাকে খেতে দিবে, এটা হচ্ছে উকি। এরকম মোটামুটি শিল্পকর্মের নাম 5 থেকে 6টি সবসময় মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নবান্ন, উৎসব, ধান কাটা, এগুলো জয়নুল আবেদিনের, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সবসময়ের জন্য কোনো সময় ভোলা যাবে না। হ্যাঁ, যে মনে রাখবে যে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান আর নবের আহমেদ, এদের বেশ কিছু শিল্পকর্ম আমরা কি করব, আমরা হচ্ছে মুখস্থ করে রাখবো সব সময়ের জন্য, যাতে আমাদের ভুল না হয়। প্রতিটা শিল্পীর 5 থেকে 6টি শিল্পকর্মের নাম আমরা কখনোই ভুলবো না। আমি এই জন্য হচ্ছে কি করবো যে প্রতিটা ক্লাসে ছোট ছোট করে কিছু করে প্রশ্ন করবো, আপনারা কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানেই বলে দিলাম, দেখেন গুণটানা, নবান্ন, মনপুরা 70, মেডোনা 43, উকি কয়টা হলো? এই দেখেন গুণটানা, গুণটানা, মনপুরা 70, মেডোনা 43, উকি, উকি বানানোর চন্দ্রবিন্দু আছে না? চন্দ্রবিন্দু আছে, উকি। স্যার আরেকটা ছিল গরুর গাড়ি, ওটার নাম হচ্ছে গুণটানা। দেখেন এই যে এখানে 1 2 3 4 5টা আমি নাম বললাম, তাই না? এই 5টা যদি নাম আমরা মুখস্থ রাখি তাহলে দেখবেন অনেক সময় অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন এই গুণটানা ছবির বর্ণনা কি? গুণটানা ছবির বর্ণনা হচ্ছে যে গরুর গাড়ি যখন যেতে 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 কাদার মধ্যে আটকে গেল, আমি উদাহরণ দিচ্ছি, গরুর গাড়ি হোক বা নৌকা হোক, দেখা যাচ্ছে কাদার মধ্যে আটকে গেল, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে হচ্ছে তারা কি করে ধাক্কা বা 2-4 জন যারা আছে তারা ধাক্কা দিয়ে সেই গাড়িটাকে তোলে, তাই কিনা? ওই নৌকা যখন চলতে থাকে, চলতে চলতে কি হয় যে ছোটবেলায় একটা গল্প পড়ছেন, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উচ্চতার মনে আছে? এটা কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। তখন কি লিখছে যে কখনো হাঁটু জল থাকে, কখনো হচ্ছে ফুল জল থাকে, বৈশাখ মাসেই হচ্ছে যে হাঁটু জল থাকে। মানে আমাদের দেশের সেই কালচারটাই হচ্ছে এরকম যে যখন পানি টানি সব জায়গায় শুকিয়ে যায় তখন সব জায়গায় হচ্ছে চর পড়ে যায়, খালি হয়, চর পড়ে না, মানে কিছু জায়গায় পানি থাকে, কিছু জায়গায় চর পড়ে, তাই? তাহলে তাই হবে। জি স্যার, এরকম। তো তখন কি হয়, তখন হচ্ছে যে নৌকাগুলো চলতে চলতে তীরে বেঁধে যায় বা কোনো মাটির সাথে বেঁধে যায়, তখন ওটা আবার ঠেলা দিয়ে, তখন ওটা কি করে ওই নৌকার সাথে ওর উপরে পানি থাকে, কিন্তু নিচে থেকে উপরে থেকে বুঝা যায় না। জি। তারপরে কি করে ওই নৌকাতে হচ্ছে মোটা রশি বাঁধে, রশি বাঁধে না, রশি বাঁধার পরে 2 থেকে 3 জন এভাবে সামনে টানে আর পিছ থেকে একজন কি করে ঠেলা দেয়, 2-1 করে একটু ঠেলা দেওয়ার চেষ্টা করে। কয়েকজন নামে নৌকা থেকে, আমি ওটাতে মানে আমরা গিয়েছিলাম ছোট থাকতে, তো তখন আপনার মানে নৌকা দিয়ে যেতে হবে, তো ওইটাতে কয়েকজন নৌকার মধ্যে কয়েকজন নাম দিছে, আর সাথে মাঝি মানে অন্যান্য যারা আছে তারা কাজ করতেছে, আর নৌকারই মানে প্যাসেঞ্জার গুলো নামে নিয়ে তারপরে ঠেলা দেয়, তাই না? এইখানে হচ্ছে যে একটু উল্টো হয়, যখনই গুণ টানা সম্পর্কে আসবে তখন মনে করবেন যে রশির একটা কাজ আছে, ঠিক আছে? রশি ধরে টানা, টেনে নিয়ে নৌকাকে হচ্ছে ওখান থেকে উদ্ধার করা, আবার হচ্ছে যাওয়া। তো এটা তো গ্রাম বাংলার একটা ঐতিহ্য, সে রবীন্দ্রনাথ যেভাবে বলে গেছে, সেই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনও হচ্ছে কি করছে, সেটারই একটা ছবির রূপদান করছে। রূপদান করার ফলে এটা হচ্ছে একটা শিল্পকর্ম হচ্ছে, নাম হচ্ছে কি গুণ টানা। তারপরে মনপুরা 70 কি? স্যার আমি একটা প্রশ্ন করবো, কিছু বলবেন না, ঠিক আছে? স্যার এইগুলি একটু ডিটেলস কোনো বই নাই যে এইগুলির বিস্তারিত? সার্চ দিবেন, একটু খাটা লাগবে না? একটু খাটবেন না? ফোন ছাড়া যদি করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে বই কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, বইয়ের কথা আমি বলতেছি, তাহলে একটু ডিটেলস পড়তে পারলাম, ফোনে তো ধরেন এত বই কিনতে গেলে হবে। স্যার আমাকে একটু যদি বলেন, এর ভবিষ্যতে তখন এই বিষয়ের উপরে আলোচনা
পড়াশোনার থাকবো আর স্যার ইচ্ছা আছে, তাহলে এই বিষয়ের উপর একটু খরচ তো করতেই হবে স্যার আমার হিসেবে। আর স্যার আমি দেখছি 8, 9 এর বইগুলো আছে না, 5 এর বই থেকে শুরু করে একদম 10 পর্যন্ত এর মধ্যে আপনারা বইটা কিনতে যাচ্ছেন, ইয়ে করতেছেন, সবই ঠিক আছে। জি স্যার। তো 10 মিনিটের জন্য এরকম 4-5টা করে শিল্পকর্মের নাম নিয়ে পড়ে ওখান থেকে ধারণা কি আপনারা এমনি পাচ্ছেন না অনলাইনে? পাবো, কিন্তু ওদের ব্রেন খারাপ হবে, ভুলে যায়। ভালো হয় আমি ভুলে যাই, কিছুদিন পর ভুলে যাই, তো তাই বলতেছি। আগে বলে তো সেরকম ভাবে মনে থাকে না স্যার, আমার ব্রেনের কথা বলতেছি, সবার ক্ষেত্রে তার একরকম না। কিন্তু না, আমি দেখছি 5 থেকে শুরু করে 10 পর্যন্ত এর মধ্যে বইগুলো ঘাটলেই আমরা এই ধরনের প্রশ্ন সবই পেয়ে যাই। ঠিক না? সত্যি তাই। তাহলে আজকে চারো করে বই হচ্ছে লিখবেন 7, 8, 9, 10 এর চারো করে বই দেখবেন, ওখানে 5 এর বই আছে কিছু। ডিটেইলস কিছু এগুলো আছে। তারপরে আপনি মেরুনা 43 এর তো দুর্ভিক্ষের ছবি, শিল্প সাহিত্য। তারপরে উকি বললাম যে মেয়েরা ওই যে জানলা দিয়ে মুখি দেয় কখন তার স্বামী আসবে। তারপরে নবান্ন কি, ধান কাটার পরে যে উৎসবগুলো হয়, গ্রামের যে একটা আমেজ তৈরি হয়, ধানটা কাটা হয়, ধানটা তারপরে এইভাবে যে এখন এই পরিষ্কার করা হয়, তারপরে একজন হচ্ছে সিদ্ধ করে, তারপরে সিদ্ধ করার পরে কি করে ধানটাকে নিয়ে আছেন মাস্টার কই ও বাবা, না বাসায় সবাই আসছে তো পুরো আসছে। আর তো ঠান্ডার মধ্যে বাচ্চারা নিয়ে আচ্ছা দেখেন, তাহলে এইভাবে 4 থেকে 5টা নাম আমরা কি করব মনে রাখবো। এটা যে শুধু আপনারা এখন করার জন্য করতেছেন তা না, জি স্যার। এই প্রশ্নই আসবে হচ্ছে আপনার কোথায়, নিবন্ধনে আসবে। এই প্রশ্নগুলাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চারুকলা যখন পরীক্ষা দিবেন বিভিন্ন সাবজেক্টে সবকিছুই এগুলো সবগুলাই থাকবে। বিশ্বাস করবেন না যে আমি বললাম তো, আমি যে প্রচুর জায়গায় পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে আমি ওই অ্যাডমিশন সময় যা পড়ছি না, আমি এখনো সেগুলো দিয়েই হচ্ছে পরীক্ষাটা চালাই। আপনারা তো ওগুলো দিয়ে কাজ করতে পারবেন, শুধু আপনি কিছু লাগে তাই এত কথা কয় এগুলা। আপনাদের ওগুলো দিয়ে যাবেন। তাহলে এই যে জন্ম, মৃত্যু, জন্মস্থান, শিল্পকর্ম, শিল্পকর্মের বর্ণনা, শিল্পকর্মের নাম, একটা শিল্পী সম্পর্কে যদি আপনি এতটুকু জানেন, আর কিছু লাগে না। পিতামাতা হবে। জন্ম, মৃত্যু, জন্মস্থান এগুলোর মধ্যে পিতামাতা যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই দিবেন, সমস্যা তো নাই। এখন আমরা এগুলোর জন্য কি করি যে এটা যদি আমরা জয়নুল আবেদিন যদি হেডিং লিখতে যাই, সেক্ষেত্রে কি করব যে জয়নুল আবেদিন উনি গোটা পৃথিবীর, বাংলাদেশ তথা গোটা পৃথিবীর একজন বিখ্যাত, বাংলাদেশ তো না, তখন হচ্ছে যে 2 বাংলা মিলেই তো একটা বঙ্গ ছিল, তাই কিনা? 1948 সাল থেকে শুরু হয় হচ্ছে আমাদের জাতীয় আর্ট স্কুল, যেটা আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা তো একটা আর্ট স্কুল ছিল আগে, তাই কিনা? সে আর্ট স্কুল যখন হচ্ছে তৈরি করতে যায়, তখন হচ্ছে যে একটা বাধা পাইছিল, বিশেষ করে পাকিস্তানিদের কাছ থেকে বা মৌলবাদের কাছ থেকে। বা মৌলবাদ বলতে যে শুধু যে ইসলাম ধর্মের মৌলবাদ তা কিন্তু না, সেটা হচ্ছে অন্যান্য ধর্মেদেরও যে মত পার্থক্য থাকে, সেটাকে মৌলবাদ বলা হয়, কেমন? তো সব মিলিয়ে তখন একটা বাধা বিপত্তি পড়েছিল। তো তারা হচ্ছে যে সরকার প্রধানরা যারা থাকে বা যারা দেশকে চালায়, তাদেরকে তারা বোঝাতে সক্ষম হয়েছিল যে চারুকলা ছাড়া একটা দেশের শিল্প তথা শিল্প কর্ম তথা হচ্ছে সবকিছুর ক্ষেত্রেই অন্ধ থাকবে, সবকিছুই। মানে এটা প্রচার বিমুখতা হয়ে যাবে, দর্শন থাকবে না, সৌন্দর্য থাকবে না, একটা অন্যরকম হবে না, তাই কিনা? এখন যদি দেখেন যে ওই বাহরাইন বা মিশর বা কাতার বা সৌদি আরব, এখন ওখানে কিন্তু এত রং পাবে না, দেখবেন মানুষের ড্রেস কিন্তু সাদা কালো সামথিং আর একটা জিনিস আছে, এর বাইরে কিন্তু নাই। গোটা পৃথিবীতে এই আমাদের উপমহাদেশ ছাড়া, পৃথিবীতে আর আফ্রিকান কিছু অঞ্চল ছাড়া পৃথিবীতে এত রং কোথাও নাই। এটা কি জানেন আপনারা? এটা জানেন না। আমরা যেমন যতগুলা কালার করি, এই কালার বিদেশিরা দেখে অভ্যস্ত না। দেখবেন যে ওদের ড্রেসগুলো খুব হালকা কালারের হয়, তাদের আবহাওয়াই এমন, ঠিক আছে, তাদের কালচারই এমন। এখন এই নজরুল বা এসএম সুলতান বা আরো যারা আছেন আমাদের শিল্পীরা, এরা কি করছে, এরা আমাদের এই রংগুলাকে সর্বপ্রথম মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দেওয়ার পরে তখন হচ্ছে বিদেশি অনেকেই বলছে যে আসলে আপনারা যে রংগুলো ছড়াচ্ছেন, এত রং কি আসলে আপনাদের ভূমিতে আছে? তখন হচ্ছে যে আমাদের দেখানো হয়, প্রকৃতি দেখানো হয় যে আমাদের শিমুল ফুল রক্তের মতো লাল টকটকা, দেখছেন? তারপরে মেহগনির কৃষ্ণচূড়া ফুল,
কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আর কি কি যেন চূড়া আছে না, শ্যামচূড়া। কৃষ্ণচূড়ার তো আমরা 4টা না 5টা ভাগ আছে। তারপরে ধরেন এই যে সিম ফুল, দেখবেন যে একদম কি বেগুনি। দেখবেন যে আমাদের প্রকৃতিতে যত কিছু আছে সব দেখবেন যে বিশাল পরিমাণে গাঢ় এবং টকটকা রং। পাখিগুলোরও দেখবেন তাই। কিন্তু পক্ষান্তরে আপনি অন্য অঞ্চলে যান, ইউরোপীয় অঞ্চলে যান, দেখবেন যে তাদের কোনো রং নাই, তাদের আসলে কোনো রং নাই। তাদের দেখবেন সবকিছুই হালকা, বিবর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হালকা। মানে আমাদের দেশের, বাংলাদেশের যখন স্টেডিয়ামগুলোতে খেলা হয়, তো দেখবেন যে মাঠগুলো অপরিষ্কার, আবজা আবজা দেখা যায়। যখনই সেটা ইংল্যান্ডে বা আমেরিকায় বা অন্য জায়গায় খেলা হয়, তখন সেটা দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে সাদা দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে যে ওদের দেশের বায়ুতে কোনো ধূলিকণা থাকে না, ঠিক আছে? তারপরে বাষ্প থাকে না। আমরা যেমন একটা শার্ট 1 দিন বা 2 দিন পরলে কিন্তু ময়লা হয়ে যায়। পক্ষান্তরে অন্যান্য দেশগুলোতে যখন আপনি যাবেন, 1 সপ্তাহ একটা শার্ট পরবেন, আপনার সাথে ময়লা হবে না। জানেন এটা? একটা শার্টে ময়লা হয় না। সৌদি আরবে যে এত বড় বড় ঝুব্বা পড়ে, সাদা পড়ে, এটা পড়ার কারণ কি? পড়ার কারণ হচ্ছে যে সাদাতে ওই যে সূর্যের তাপটা চাপ ফেলতে পারে না, তাই না? আর তাদের A to Z ঢাকা লাগে, কারণ সূর্যের তাপ হচ্ছে তাদের একটু কড়া। কিন্তু তারা কিন্তু ঘামে না, জানা তো মনে হয়। তারা কিন্তু ঘামে না। কেন ঘামবে? কারণ আপনার বায়ুতে জলীয় বাষ্প আছে, তাদের তো জলীয় বাষ্পের জায়গায় না, সবই তো মরুভূমি। তাদের মাটি থেকে যে সূর্য পানি নিবে, সে পানি তো নাই। ওদের ওখানে পানির দাম বেশি, ড্রিঙ্কসের দাম কম, বুঝছেন? পৃথিবীর সুপেয় পানি তার 25 ভাগই মনে হয় বাংলাদেশে আছে। গোটা পৃথিবীর যত সুপেয় পানি, খাওয়ার পানি, সেটা 25%। গোটা পৃথিবীর 25টা কয় পার্সেন্ট আমি সঠিকটা বলতে পারতেছি না, মেবি এরকমই হবে। এই টোটাল পানিটাই হচ্ছে আমাদের ভূমিতে আছে। আমাদের কোনো পানি কিনে খাওয়া লাগে? পৃথিবীর সব দেশে তারা পানি কিনে খায়। পানির জন্যে মানে গোটা পৃথিবীতে এত অশান্তি, জানেন কিনা তাও জানি না আমি আপনারা। কিন্তু হচ্ছে মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের এত পানি, ওরা পানি কিনে খায়। আমাদের তো রং, ওদের রং নাই। ওরা যখন আমাদের রং দেখে তখন ওরা বাহ বাহ মানে বিমোহিত হয়ে যায়। আমাদের যখন পশু পাখির ডাক শুনে বা ইয়েটি শোনে, তখন তারা বিমোহিত হয়ে যায়। তাদের মানে মনের যে চিত্ত, সে চিত্তটা তখন চিত্তটা হচ্ছে তাদের নাচে, বুঝছেন? তাদের মুভিগুলো দেখবেন যে এখন সবকিছুই হচ্ছে যে ড্রামাটিক না, তাদেরগুলো হচ্ছে অ্যাকশন ধর্মী বা হচ্ছে অবাস্তব কল্পনা ধর্মী বা বিভিন্ন টাইপের বিষয়বস্তুগুলো নিয়ে, ধর্মের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে হলিউডে যে মুভিগুলো হয়, সেই মুভিগুলোতে দেখবেন যে জীবনের পরিমাণ কম থাকে, রোবোটিক ব্যাপার বেশি থাকে। কিন্তু যখনই তারা হচ্ছে এই মহাদেশে আসে, এসে দেখে কি রে, এদের তো সুখ কেন? এরা নাচে, এরা গান গায়, এরা আয়েশ করে, রাজা বাদশারা খালি টাকা ওড়ায় এইভাবে, এরা তো পাগল, বুঝছেন? ওরা আমাদেরকে এইভাবে দেখে। তো তখন এরকম যখন একটা পরিস্থিতি হলো, তখন আমাদের যে শিল্পীরা, রবীন্দ্রনাথের পর্বগুলো তো আগে, ওনারা জমিদার ছিল, ওনাদের অঢেল টাকা পয়সা, যেখানে যাইতো সেখানে একটা করে কুঠি বাড়ি বানাইতো এবং হচ্ছে প্রতিটা সাপ্লাই দিত বিদেশিদেরকে। এটা জানেন আপনারা? আচ্ছা, কিন্তু তার কিন্তু ভালো গুণও আছে। কিন্তু সে প্রকৃতি নিয়ে যে কীর্তিকলাপগুলো করছে বা যত কিছু হচ্ছে যে আমাদের জন্য লিখে গেছে, সেটা অমর, অকল্পনীয়। যেমন রবীন্দ্রনাথ আর হচ্ছে আইনস্টাইন, এদের আমি একটা গল্পের একটা সারমর্ম জানি, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো মনে না থাকতে পারে। তো এরা দুজন যখন হচ্ছে এই যে দুজন মিলে বসে গল্প করতেছে, তো রবীন্দ্রনাথ প্রথমে ওকে প্রশ্ন করছিল বিজ্ঞান নিয়ে, যে আপনাদের এই যে ফিজিক্সের এই বিষয়টা, এই যে দোদুল্যমান আর কি যেন একটা ভুলে গেছি আমি, যাই হোক, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আইনস্টাইন উত্তর দিতে পারে নাই। আবার আইনস্টাইন তখন হচ্ছে যে রবীন্দ্রনাথকে কিছু প্রশ্ন করছিল সাহিত্য নিয়ে, সাহিত্য, প্রকৃতি, এগুলো নিয়ে। রবীন্দ্রনাথকে উত্তর দিতে পারেনি। তো তখনকার যুগের যারা মানুষ ছিল বা আর্টিস্ট ছিল বা শিল্পীগুলা ছিল বা ডাক্তার বলেন বা গবেষক বলেন, সবই একটাই থাকতো। আর্টিস্টরাই, ওই লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে তো বললাম যে উনি তো প্রথম আর্টিস্ট, তারপরে বিজ্ঞানী, তারপরে ডিজাইনার, তারপরে চিকিৎসক, সব কিছুই, গতিবিদ্যা, ঠিক আছে, বলবিদ্যা, সব কিছু নিয়ে সে কাজ করছে। কারণ আগের যুগে ওই একটাই থাকতো, ইঞ্জিনিয়ার একটাই থাকতো, ওই সব কাজ করতো। এখন চেঞ্জ।
তো ওই কথোপকথনটা এই কারণে বললাম যে আইনস্টাইন হচ্ছে টোটালি ধরছিল যে আমাদের দেশের যে প্রকৃতি, যে রং, যে কালার এত সুন্দর কেন। আর রবীন্দ্রনাথ হচ্ছে যে আইনস্টাইনকে টোটালি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো প্রশ্ন করছিল, যেটা সে উত্তর দিতে পারেনি। রবীন্দ্রনাথ আইনস্টাইনের উত্তর দিতে পারেনি, তার এতটা জ্ঞানী ছিল দুজনেই। তখন এই যে এদের যখন পর্বটা শেষ হয়, তাহলে এই প্রকৃতিকে এই যে আধুনিক যুগে আপনার 1900 শতকের পর থেকে আমরা এত রং, এত কালার, এত আনন্দচিত্ত, এত উৎসব, আমাদের যে সংস্কৃতি, কালচার, এগুলো আমরা পাইছি কার কাছ থেকে? এগুলো তো কি আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য লিখে গেছে, বা আমাদের দাদা দাদি এগুলো কি আমাদেরকে বলে দিয়ে গেছে? তা তো বলেন, তারা শুধু গল্পই করছে, কিন্তু সেটা কোনো লিপিবদ্ধ আকারে নাই। তাহলে এই কাজটা কারা করছে? এই আর্টিস্টগুলো হচ্ছে এই সংস্কৃতি, কালচারগুলো আমাদের সামনে তুলে এনেছে। কারণ যদি আপনাদের কালচার না থাকে, সংস্কৃতি না থাকে, তাহলে তো আমি বলছি যে একটা দেশ ধ্বংস হতে সময় লাগে না, দ্রুত ধ্বংস হতে খুব দ্রুত তার সহিত সেটা মানে সমাপ্ত হয়ে যায়। সেখানেই এই জয়নুল আবেদিন প্রথম হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের সবার সামনে তুলে ধরে, যেটা হচ্ছে আমাদের এই যে মনপুরার মাধ্যমে হচ্ছে আপনার একটা কালচার তুলে নিয়ে আসছে। নবান্নর মাধ্যমে আমাদের ধান কাটার পরে যে উৎসবগুলো হয়, নবান্ন ছবিতে কি আছে? কৃষক ধান কাটছে, একদিকে ধান মাড়াই হচ্ছে, একদিকে সেটা এভাবে চেলে চেলে ওই যে তুষগুলা ফেলে দিচ্ছে, একদিকে চুলাতে হচ্ছে যে সিদ্ধ হচ্ছে, একদিকে পিঠা বানানো হচ্ছে। এই টাইপের দেখবেন বিষয়বস্তু নিয়ে নবান্ন উৎসব ছবিটা। তাহলে এটা আমরা টোটাল কালচারটা পাচ্ছি না, কিন্তু এটা যদি কবিতার আকারে থাকতো আপনারা বুঝতেন, কিন্তু পিচ্চিরা কিন্তু দেখে বুঝতে না, কিন্তু পিচ্চিরা ছবিটা দেখলে কিন্তু পিচ্চিরা বুঝতে পারবে যে ঘটনাগুলো এটা। আবার পক্ষান্তরে ওই যে উকি যেটা বললাম, যে আমাদের গ্রামের ম্যাক্সিমাম মহিলারাই দেখবেন যে দুপুরবেলায় খাবার নিয়ে যায়, গামছাত করে বেঁধে একটা গামলা, একটা প্লেট, একটা জগে পানি নিয়ে তার স্বামী মাঠে কাজ করে, তখন সে খাবার টাবার নিয়ে মাঠে চলে যায়। এটা মনে হয় এখন দেখতে পারলো না, আছে। তো এই কালচারটা কেন উনি এই ছবিটা তুলছে? কারণ এটা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার। আবার কোনো দেখা যাচ্ছে যে কেউ যখন এই খাবার নিয়ে না যায়, দেখা যাচ্ছে তার স্বামী একটু আর্লি চলে আসবে, 3টা বা 4টার দিকে চলে আসবে, তখন তার ওয়াইফরা ওই উকি দিয়ে দেখে যে আমার স্বামী কখন আসবে, কখন এসে হাত মুখ ধুয়ে তাকে আমি খেতে দিব। এইটা যে স্বামী ভক্তি আমাদের অঞ্চলের যে একটা কালচার ছিল, সেই কালচারটা এখনো আছে গ্রাম অঞ্চলে। কিন্তু এখনকার অঞ্চলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ওয়াইফরাই দেখবেন যে এই রমান এদিকে আসো, আমার যেমন নাম ধরে ডাক দেয় রমান, হ্যাঁ এই যে ডাক দেয়, ঠিক আছে, একটু যে সম্মান ভক্তি এগুলো নাই। কিন্তু ওই যে আমি কিন্তু খাবার টাবার সব নিজে তুলে নিয়ে খাই, এটা আমার অভ্যাস। আমি ছোট থেকেই এই কাজটা করি, আমার প্লেটটা আমি নিজেই ধুই, যে খাবারটা তুলে নিজে খাই, কাউকে কোনো বেল দিই না। কারণ ওরা কখনো বেশি দেয়, কখনো কম দেয়, আমার যতটুকু লাগে ততটুকু পরিমাণ নিয়ে আমি খেয়ে নিই, এটা আমার কাজ। তো তখন আমার ওয়াইফই হচ্ছে আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকে, ইদানিং তার ছেলের বাবা বলে, কিন্তু ম্যাক্সিমাম ডেকে রোমান, বাপ রে বাপ, বিশাল পাওয়ারই আলাদা, ঠিক আছে, বগুড়া ঝাল, তারপরে ডেঞ্জারাস ক্যাডার। তো ধরেন এই বিষয়টাই যখন হচ্ছে গ্রামের ক্ষেত্রে দেখবেন, তখন কি করে তারা দেখবেন স্বামীকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করে। আমাদের ওই এলাকায় বর্তমানে এখনো সবাই আপনি করে দেখে। হ্যাঁ, তো আমাদের না এটা নিয়ম, সবাই আপনি করে, মানে আপনার সব ধর্মে সব বুঝছে, সব ধর্মের একটা নিয়ম আছে। সব ধর্মের নিয়মটাই হচ্ছে যে স্বামীকে সম্মান করা। কারণ আপনি যদি সম্মান দেন, আপনি সম্মান পাবেন, ঠিক আছে। আপনি যদি কাউকে আদর করেন, আপনি সেটা ফিডব্যাক পাবেন। এটা হচ্ছে সব ধর্মের এটা প্রথম শর্ত। আগেকার মানুষ দেখবেন যে ওই যে পুরাণ কিছু কথা থাকে না, উক্তি, যেমন ঘাট গান কাত এরা এক জাত, মানে ঘাট তেরা এক কথায়, ঠিক আছে। এটা আমার মা আমাদেরকে করে। তো ধরে যে এই বিষয়গুলা ধীরে ধীরে কি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এই যে ইউটিউব, তারপরে হচ্ছে আপনার যে টিকটক, যেখানে সেখানে টিকটক হয়। স্যার এখন রাস্তাঘাটে টিকটক, স্যার যে কোনো মানুষ দেখে আপনার ওই ব্লগে কি বলে এটা আমি জানি না, মানে রান্না করতেছে উঠাই দিচ্ছে, কি করতেছে না এটা খারাপ না, এটা খারাপ বিষয় এটা অনেক ইনকাম করতেছে। আবার এটা থেকে অনেক পজিটিভ দিকও আছে। আপনি এখন ইউটিউবে ঘাটলে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে পাবেন না, আর পাইতেন
শুধু লিখতে হতো, লেখাটা আসতো, এখন ডিটেলস পেয়ে যান। এটার পজিটিভ দিকও আছে। যাই হোক, ও প্রসঙ্গ বাদ। তো দেখেন যে এইখানে প্রতিটা ছবি আমাদের একটা কালচারের অংশ। এটা যে জয়নুল আবেদিন করছে এটা কোনো কথা না, এটা এস এম সুলতানেরও আছে না? এস এম সুলতানও দেখবেন গ্রামীণে, যে আরেকদিন বলছিলাম মাছ কাটা, ধান মাড়াই করা, মাছ ধরা, এগুলো এস এম সুলতানের গ্রামীণ জীবন, ওর ছবিতেও সব এই জিনিসগুলো আছে। মানে আগেকার যুগের যে আর্টিস্টরা ছিল তারা কি করছে, আমাদের যত রকম মানে ঐতিহ্য কালচার সেগুলো টোটালটাকে হচ্ছে তুলে নিয়ে আসছে। আপনাদেরকে আরেকটা কথা কই, যেমন আপনার এই যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কি করছিল? কাজী নজরুল ইসলামের তো এত টাকা পয়সা ছিল না, সে তো বিদ্রোহী ছিল। তো ওকে দেখে ইংরেজরাও তো ভয় পাইতো, জানেন তো মনে হয়, ইংরেজরাও ভয় পাইতো। কারণ হচ্ছে সংস্কৃতি কালচারের মাধ্যমে গোটা দেশকে নাড়িয়ে দিয়ে যায়, যেটা আপনার দেখা যাচ্ছে কথা বলে যতটা না হয়, তার থেকে কবিতা আকারে বা সংস্কৃতির মাধ্যমে যদি সেটা মানুষের মধ্যে প্রচার করা হয়, সেটা দেখবেন খুব ভয়ঙ্কর হয়। এই জন্যে কাজী নজরুল ইসলামকে দেখে হচ্ছে ইংরেজরা ভয় পেত, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে যে এই যে এস এম সুলতান, জয়নুল আবেদিন, কামরুল হাসান, নবেরা আহমেদ বা আরো যারা আছে, আপনি যদি এদের সাহিত্য বা শিল্প যদি ধ্বংস করে দেন বা যদি না নিয়ে আসেন মানুষের সামনে, তাহলে এই কালচারগুলো থাকবে না। আমাদের পরবর্তী বাবুরা বই পড়বে যে ট্রাক্টর নিয়ে এসে জমি চাষ করে 2 দিনের জমি ফলায়, 2 মাসে জমি কাইটে মেশিনের মাধ্যমে মারাই টারাই করে বস্তা লোড করে বিক্রি করে দিয়ে গেছে। ও কিন্তু এটাই শিখবে, তাই কি না? ও কিন্তু ওরা যে দেখছে এখন ওইভাবেই তো এখন ধানটা মারাই করা এটা দায়িত্বটা কার? এই আর্টিস্টগুলোকে যে আপনাদেরকে পড়তে দিছে, আমরা যে ছোট ছোটদের বইয়ে দেখবেন যে বিভিন্ন কবিতা পড়ি, নজরুলের, রবীন্দ্রনাথের, সুকান্ত, রোকেয়া বা আরো যারা আছে পড়ি, এগুলো কেন রাখছে? যাতে আপনি আপনার দেশ সম্পর্কে জানেন, দেশের কালচার সম্পর্কে জানেন। যখন আপনি এদেরকে বাদ দিয়ে দিবেন তখন কালচার ধ্বংস হয়ে যাবে অটোমেটিক, তাই কি না? কালচার অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এই জন্যে এই একটা শিল্পী সম্পর্কে যখন পড়বেন, তার পরিচয়টা কি, সে কিভাবে কোথায় কি করলো, ও তার শিক্ষা, আরেকটা দিবেন শিক্ষা জীবন। শিক্ষা জীবন, ঠিক আছে? শিক্ষা জীবন বলতে এই যে ইনি হচ্ছে, তখন তো আমাদের মানে আমাদের বাংলাদেশে কোনো আর্ট স্কুল বা আর্ট কলেজ বা কোনো কিছুই ছিল না। তখন প্রথম ছিল শান্তিনিকেতন স্কুল হিসাবে, তারপরে পরে সেটা বিশ্ববিদ্যালয় হয়েছে। হওয়ার পরে সেখানে হচ্ছে যে আপনার আমাদের এই শিল্পীরা হচ্ছে কি করতে যায়, এখানে পড়তে যায়। স্যার আসসালামু আলাইকুম। তো আমরা যখন এই যে এর সম্বন্ধে পড়বো যে এ তখন কি করে, যে 1900 কত সালে, সালটা আমার মনে পড়তেছে না, ও হচ্ছে কলকাতা আর্ট স্কুল, কলকাতাতে পড়তে যায় প্রথম। কলকাতাতে কিন্তু শুধু এই না, কামরুল হাসানও পড়তে গেছে, ওই আপনার এস এম সুলতান নিজেই তো ইয়ে করছে। বাংলাদেশের অনেক শিল্পী আছে, শফিউদ্দিন আহমেদ আছে আমার গুরু, উনিও পড়তে গেছে ওখানে। তো সবই হচ্ছে যে ওখানে পড়াশোনা করার পরে যখন দেশ ভাগ হয়ে যায় 47-এ, তখন তারা অনেক কষ্ট করে এদিকে ওদিকে তদবির করে 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 এই চারুকলা আমাদের দেশে কি কাজে লাগবে, সংস্কৃতি আমাদের কি কাজে লাগবে, সেটা তখন সবাইকে বোঝানোর পরে যখন বুঝে যে হ্যাঁ দরকার আছে, তখন হচ্ছে এই ঢাকাতে এই যে 48 সালে একটি স্কুল উদ্বোধন করে, ঢাকা আর্ট স্কুল, যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা। তখন হচ্ছে ওখান থেকে তার শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারপরে বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম শিল্প মানুষের সামনে নিয়ে আসে, এবং সেটা প্রতিটাই হচ্ছে আমাদের কালচারের একটা অংশ। তো এই জন্য আমরা কি করব, এই 5টা জিনিস ভুল করব না। বুঝতে পারছেন? এই যে 5টা জিনিস কি কি বললাম, জন্ম, মৃত্যু, জন্মস্থান বা তার বাবা মা,
জন্ম, মৃত্যু, জন্মস্থান, বাবা মা, শিল্পকর্ম, শিল্পকর্মের বর্ণনা, শিল্পকর্মের নাম, শিক্ষা জীবন। এই কটা পয়েন্ট আমরা কখনো ভুলবো না। কেমন? যে কোনো শিল্পী সম্পর্কে আপনি ডিটেলস পড়তে হবে না। আপনি কি করবেন, ওই শিল্পীর দেখা যাচ্ছে কথা কামরুল হাসান সম্পর্কে পড়বেন, কামরুল হাসানের করা শিল্পকর্মের নাম মুখস্থ করবেন, শিল্পকর্মগুলো কোনটা কি আছে বর্ণনাগুলো একটু দেখবেন, দেখার পরে তার জন্ম মৃত্যুটা মোটামুটি ধারণা নেবেন, এবার নিজের মতো করে বানিয়ে লিখেন। ওকে, আর কোনো শীট ফলো করা লাগবে না। বুঝতে পারলাম? আর কোনো শীট ফলো করা লাগবে না। এটাই হচ্ছে সবচেয়ে সোজা সিস্টেম। এইভাবে যদি আপনি একদিন পড়েন, একদিন টানা পড়েন, তাহলে আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে না? এর কিছু আছে? কিছু নাই, অনেক কিছু আছে। খালি হচ্ছে কি করা, মনে রাখা, কিছুটা জিনিস মনে রাখা, শিল্পকর্মের নামগুলা আর জন্ম মৃত্যু। তাছাড়া কিন্তু কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই, কারণ এই বর্ণনাগুলো কিন্তু আপনি নিজের মতো করে লিখবেন, তাই কি না? এটা তো মুখস্থ করার কিছু নাই। যেমন আমি যেভাবে বুঝি, ম্যারোনা 43, এটি প্রথম কথাই আমি লিখবো যে এটা হচ্ছে গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়া একটা শিল্পকর্ম। সেটা গোটা বিশ্ব তখন দেখে অবাক হয়েছিল যে বাংলাদেশে কি হচ্ছে, মানে আমাদের বঙ্গে কি হচ্ছে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে এই বঙ্গে, বাংলাদেশ বঙ্গে কি হচ্ছে, গোটা পৃথিবী নাড়িয়ে দিয়েছিল ম্যারোনা 43 দিয়ে। তুলি কালি দিয়ে ছবিগুলো আঁকা, তুলি কালি, বাঁশপাতা, নর্মাল যে কাগজ, বাঁশপাতা বা নর্মাল এমনি নিউজ প্রিন্ট কাগজ, কখনো হচ্ছে কয়লা, হ্যাঁ, দোয়াতের যে কালি আর তুলি আর কয়লা, এগুলো দিয়ে এইসব ম্যারোনা 43 ছবিগুলো আঁকা। ওই যে উকি সম্পর্কেও বললাম, নগরের সম্পর্কেও বললাম, মনপুরাও কিন্তু একটা ওই একই টাইপের। ঠিক আছে, বন্ধানো তো বললাম যে বেঁধে যেতে চাই। তো এইগুলো তো বর্ণনাগুলো তো আপনারা একবার দেখলে জীবনে আর কোনোদিন ভুলবেন না, হয়তো দু একটার সাথে উল্টা পাল্টা হতে পারে, কিন্তু কখনো ভুল হয় না। তাহলে এই যে এর সম্বন্ধে তো আমরা এখনই পড়া কমপ্লিট। যেমন জয়নুল আবেদিনকে বলা হয় শিল্পাচার্য, তাই না? শিল্পের যে আচার্য তাকেই বলা হয় শিল্পাচার্য। ইনি আমাদের বাংলাদেশের, গোটা পৃথিবীর একজন বিখ্যাত আর্টিস্ট। ইনি ম্যারোনা 43 বা অন্যান্য কিছু নাম তো আপনি বলবেন, এটা দিয়ে গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল। মানে গোটা বিশ্বের যত আর্টিস্ট জগৎ আছে সবাই তাকে শিল্পাচার্য নামে হিসাবেই জানে। এটা হলো। অনুরূপভাবে কামরুল হাসান সম্পর্কে পড়বেন, অনুরূপভাবে হচ্ছে SM সুলতান, অনুরূপভাবে নবেরা আহমেদ। ঠিক আছে, এগুলো পড়লে দেখবেন অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো চাপ থাকতেছে না। এখন নবেরা আহমেদ সম্পর্কে পড়ানো হয়নি আপনাদেরকে এর আগে, তাই কি না? পড়ানো হয়েছে? এখানে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পীর পরিচয় ও শিল্পকর্ম। ওই যে ওর কবরটা কোথায় আছে, ও কি কি পদক পাইছে, এ দেখেন দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেওয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী। এই সাঁওতাল রমণীটা ইম্পর্টেন্ট, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। আর যদি যেগুলো নাম লিখলাম এখানে নাই, দেখেন এগুলো দিবেন। তার বাড়ি কোথায়, জন্ম কত সালে, কিভাবে কি, শিক্ষা জীবন, তার কর্মজীবন, হ্যাঁ, সে মানে কোথায় কি করছে, এগুলো জাস্ট একবার করে রিডিং দিলেই এখান থেকে আর কিছু পড়া লাগবে না, একদম ইজি। হ্যাঁ স্যার, খুব ইজি। স্যার পরীক্ষাতে একবার দিছিলেন, পারবো নি, কি হয়েছে লিখতে পারবো স্যার, অসুবিধা নাই। আচ্ছা দেখেন নবেরা আহমেদ সম্পর্কে বলি। তিনি ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। তিনি প্রায় 45 বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন। নবেরার জন্ম হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে, মার্চ। চাচার নাম এত, চাচা তার নাম রাখেন হচ্ছে নবেরা। বাপের নাম নাই, চাচার নাম কি? নবেরার মানে হচ্ছে নবাগত বা নতুন জন্ম, বুঝছেন? নবেরা মানে চট্টগ্রামে তার বাড়ি। তার দেখতেছি যে ইম্পর্টেন্ট কি আছে। আচ্ছা এখান থেকে পড়ি। তবে শৈশব থেকে নবেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার, তাই তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ড স্টোন কার্ভিং ক্লাসে যোগ দেন। পরবর্তীতে 1951 খ্রিস্টাব্দে ভর্তি হন
ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্যাপটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইন এন্ড মডেলিং ও স্কাল্পচার কোর্সে, মানে ওই যে প্যারিসে চলে গেছিল। সেখানে 5 বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পরে 1955 সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিশেষ শিক্ষা গ্রহণ করেন। আচ্ছা, তারপরে আমিনুল ইসলামের আতিথ্য গ্রহণ করেন। আচ্ছা, সঙ্গে ছিলেন শিল্পী হামিদুর রহমান। প্রথমে তারা শিল্পী আমিনুল ইসলামের আতিথ্য গ্রহণ করেন, পরে 3 জন একত্রে একটি স্টুডিও করেন, মানে শিল্পী হামিদুর রহমান, নভেরা আহমেদ এবং আমিনুল ইসলাম। নভেরা প্রায় 2 মাস শুধু ঘুরে দেখলেন। ডক্টর ফ্লোগাল নামক ইতালির শিল্পীর কাছে নভেরার পরিচিতিতে একটি চিঠি দিয়েছিলেন। এই শিল্পী নভেরা দোনাতেল্লো সহ প্রাচীন কয়েকজন শিল্পীর কাছে কাজে পরিচিত হন এবং তার সাথে কাজ করেন। ক্রিসমাস নভেরা আহমেদ প্যারিসে, সেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। তারপর চলে যাবে পাশে, দেখতেছি নভেল সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আছে। এই যে দেখেন, আমি এটাই খুঁজতেছিলাম, এই যে কাজের স্টাইল, এটা হচ্ছে নভেরা আহমেদ এবং তার শিল্পকর্মের একটা ধাস, বুঝছেন? খেয়াল করেন সবাই, ইনার নামই হচ্ছে নভেরা আহমেদ। ইনি একজন ভাস্কর, মানে ভাস্কর্য শিল্পী। এগুলো অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্ম, এগুলো বুঝবেন না ম্যাম, এগুলো সময় লাগবে বুঝতে। এই তো মরিচের মতো লাগছে। অথচ কি দেখেন যে এইসব শিল্পকর্মের দাম 5 কোটি 10 কোটি টাকা করে মানুষ কিনে নেয়। বলেছি স্যার, আমরা থেকে মরিচ কিনাই ভালো ছিল, তাই একটু ঝাল পাইতো না। আমার ওয়াইফকেও যদি আমি ছেড়ে দিতাম, তবে জানি ও বাংলাদেশের না, ছেড়ে দিছি ওকে, না না এখনো ছাড়াই আছে, ও সবসময় ছাড়াই ওকে, জাস্ট ও কিন্তু বাংলাদেশের বিখ্যাত একজন মহিলা ভাস্কর, মানে ওই আমলের। তো ও হচ্ছে খুব শীঘ্রই আবার শুরু করবে। তো এই নভেরা আহমেদ সম্পর্কে, এই কিন্তু বাংলাদেশের আপনার বিভিন্ন রকম মায়েদের যে বিভিন্ন রকম সমস্যা হয় সেগুলো নিয়ে কাজ করছে। তারপরে হচ্ছে কিছু কালচারাল বিষয় নিয়ে কাজ করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই আমলে মহিলা কোনো ভাস্কর্যবিদ ছিল না। এই নভেরা আহমেদই হচ্ছে প্রথম, কেমন? তো এর সম্বন্ধে একটু পড়বেন, জাস্ট তথ্য মনে রাখবেন। এটা আমরা হচ্ছে অনেক সময় কি করব, যে এর 4 থেকে 5টা শিল্পীর নাম মনে রাখবো। এ কোথায় জন্ম, যে চিটাগংয়ে সুন্দরবনে। নভেরা মানে হচ্ছে যে নবগত, ঠিক আছে, বা নতুন জন্ম। এই জিনিসগুলো দিয়েই তার কয়েকটা কাজ সম্পর্কে আমরা জাস্ট মনে রাখবো, যদি পরীক্ষার হলে আসলেও ছাড়া না পড়ে। ওকে, স্যার একদিন করে ক্লাস দিবে? আচ্ছা, একদিন দিক আর 2 দিন দিক। এই শীট আমরা 2 দিন বা 1 দিন করবো শেষ। শীট ওখানে সব সাবজেক্টেরই আছে, 4 সাবজেক্টেরই না 3? না, আগে এখানে যেটা হচ্ছে সেটা দেখেন। এই যে লিওনার্দো দা ভিঞ্চি হলো আমাদের, নভেরা, এসএম সুলতান, কামরুল হাসান, শিল্পচর্চা জয়নুল আবেদিন, এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছেই। কামরুল হাসান, এসএম সুলতান সম্পর্কেও ধারণা আছে। 3 কন্যাকার, ম্যাম বলেন তো 3 কন্যাকার? আমি বলবো স্যার জয়নাল আবেদিন। 3 কন্যা হচ্ছে কামরুল হাসানের। প্রথম বৃক্ষরোপণ কার? দ্য ফার্স্ট প্লান্টেশন কামরুল হাসানেরই। এসএম সুলতান। যারা অনলাইনে আছেন তাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন আছে? নাই। বা লাইভে যারা আছেন? অভাব নেই স্যার, হ্যাঁ, ইয়ে হচ্ছে প্রশ্নের অভাব নেই। নাই স্যার, নাই হয়েছে স্যার, এবার আগান, সামনে আগান স্যার, সামনে আগান। জয়নুল, কামরুল, সুলতান, নভেরা। আজকে আমি শীটগুলো নিয়ে যাবো, স্যারের কাছে ফোন দিয়ে বলতেছি। এই যে না, শীট না বলে পিডিএফ, এই পিডিএফ দেওয়া হয়েছে অনলাইন থেকে নামাই না স্যার, 10 টাকা করে প্রিন্টে বারবার খালি ইয়ে করতে হয়। না না, আমার সুবিধা না। জয়নুল, কামরুল, সুলতান, নভেরা। শোনেন, এই 4টা
এই 4টা শিল্পী সম্পর্কে আমরা তাদের জন্ম, মৃত্যু, শিক্ষা জীবন, তাদের পরিচয়টা একটু তুলে ধরবো। তুলে ধরার পরে তারপরে হচ্ছে তার শিক্ষা জীবনটা একটু তুলে ধরবো। তারপরে তার শিল্পকর্মের নাম লিখবো। তারপরে পয়েন্ট আকারে লিখবো শিল্পকর্মের বর্ণনা, লিখে পরিসংহার মানে উপসংহার শেষ। ওকে, এর বাইরে আমরা কিছু করবো না, মনে থাকবে? আচ্ছা, তাহলে থিওরি ক্লাসটা